৪৫ বছর পরেও ২৫ মার্চের কাল রাত গুমরে কাঁদায় মা মাটির সন্তানদের। সে রাতের অন্ধকারে গণহত্যা চলে নির্বিচারে, শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতার পর দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বাড়লেও কমেছে রেলপথ। পরিকল্পনার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। হাতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প, জানালেন মন্ত্রী। গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চলে ভুট্টা চাষ করে বিপাকে কৃষক। নানা ওষুধ প্রয়োগ করেও ঠেকানো যাচ্ছে না অজ্ঞাত রোগ, কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ। আবহাওয়া অনুকূলে থাকায় অফ সিজনেও পর্যটকদের পদভারে মুখরিত বান্দরবান। প্রতিটি টুরিস্ট পয়েন্টে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে আসর শেষ করতে চায় মাশরাফি। টাইগারদের হালকাভাবে নিচ্ছে না কিউইরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি আসাদ আজিম। 25শে মার্চ রাত অপারেশন সার্চলাইট নামে রক্তস্নাত সেই ইতিহাসের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার সব সংগ্রামে নেতৃত্ব দেয়া এই শিক্ষা প্রতিষ্ঠান এমন দীর্ঘ কাল রাতের মুখোমুখি হয়নি আর। এখনকার সার্জেন্ট জহুরুল হক হল, তৎকালীন ইকবাল হল, জগন্নাথ হল, শিক্ষক কোয়ার্টার, কর্মচারীদের বাসস্থানে রাতভর চলে গণহত্যা। সেই রাতে যারা বেঁচে গেছেন তাদের হৃদয়ের রক্তক্ষরণ আর শ্রদ্ধার চোখে আবারও ফিরে দেখব ৭১-এর 25শে মার্চকে। শাতিলা শারমিনের রিপোর্ট, ছবি তুলেছেন শামসুল হক প্রিন্স। আক্রমণ ছিল অতর্কিত, পরিকল্পিত। এই ষড়যন্ত্র জুড়ে ছিল হিংস্রতা আর নৃশংসতা। অন্ধকারে তল্লাশি চালানো হয়েছে প্রতিটি কক্ষে। প্রয়োজন নেই পরিচয়ের, তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী। গণহত্যা চলেছে নির্বিচারে। সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল তখন তৎকালীন ইকবাল হল এবং সমস্ত নেতৃবৃন্দরা এই হলেই থাকতো। তারা কতজনকে মেরেছে, কারণ লাশ তো এখানে খুব বেশি পড়ে ছিল না, লাশ তারা পুড়িয়ে দিয়েছে, নিয়ে গেছে। অধিকার আদায় আর মুক্তির আন্দোলনে সক্রিয় শিক্ষকদের ওই রাতেই হত্যা করা হয় তাদের পরিবারের সামনে। বিকট আওয়াজ শুনি, 8টা গুলির আওয়াজ। আমরা দৌড়ে সামনে গিয়ে দেখি যে বাবা ওখানে পড়ে আছে। সোলজাররা তখন চলে গেছে। ফ্ল্যাটের অন্যান্যরা তখন নেমে এসে বাবাকে তুলে আমাদের ঘরেই নিয়ে গেল। সেই মনিরুজ্জামানরা তখনও ওখানে পড়েছিল। হলটা যে হিন্দু ছাত্রদের, শুধু ছাত্র না, পাখির মতো গুলি করে মারা হয়েছে কর্মচারীদেরও। তাগড়া তাগড়া দেখে 15 জন বাইক করছে, বাইক করে লাইন করাইছে, লাইন করে ওরা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় যে লাশগুলা মারছে রাত্রে, এগুলো টানছে, তাই না এই জায়গাটার মধ্যে নিয়ে আসছে, আইনা ব্রাশ করছে। ৪৫ বছর পরেও মাটিমার সন্তানের লাশের হিসেব আর ঘটনার বিবরণ এখনো গুমরে কাঁদে এখানে। আমার মাকে দেখেছি রাত ভরে কাঁদতে। তো এইভাবে সারাটা জীবনই তো আমাদের বয়ে নিতে হয়েছে, মাকেও তাই। এসব ভবনের দেয়াল আর প্রাঙ্গণ জুড়ে শহীদদের জানা অজানা ইতিহাস। মধ্যরাত থেকে শুরু হয়েছিল গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর নির্মমতার এক বিভৎস অধ্যায়। বাঙালি জাতির জীবনে নেমে আসা সেই কালো রাতটিও একসময় ভোর হয়েছিল। আর এই ভোরের আলোই 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এনে দিয়েছিল স্বাধীনতা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালেই বাঙালির গৌরব আর অহংকারের দিন মহান স্বাধীনতা দিবস। জাতীয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্য বর্ধন সহ সব প্রস্তুতি শেষ হয়েছে এরই মধ্যে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে ২৬ মার্চ সকাল পর্যন্ত বন্ধ থাকবে সাধারণ মানুষের প্রবেশ। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। রাত পোহালেই মহান স্বাধীনতা দিবস। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। বেশ কিছুদিন ধরে আমরা কাজ করতেছি, আজকে আমাদের কাজ প্রায় শেষের দিকে। কাজ করতে আসি, 8টা পরে শেষ হবে। স্বাধীনতা দিবসের জন্য আমরা কাজ করছি, আমরা অন্য জায়গায় কাজ করি। আমার এই কাজ করতে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন ঢাকা রেঞ্জের ডিআইজি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি
এবং সেই অনুযায়ী যা যা করণীয় সেটা আমরা করছি এবং আমি বিশ্বাস করি কোনো ধরনের কোনো নাশকতা করবার অথবা কোনো খারাপ কাজ করবার কোনো সুযোগ এখানে থাকবে না ইনশাআল্লাহ। 26 মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে সর্বসাধারণের জন্য। আর কয়েক ঘন্টা পরেই ফুলে ফুলে ভরে উঠবে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, আর দেশবাসী স্মরণ করবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শহীদদের প্রতি এই শ্রদ্ধা এবং ভালোবাসা যেন জাতি লালন করে সারা বছর, এই প্রত্যাশা সকলের। তারিকুল হাসান আশিক, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, সাভার, ঢাকা। 1971 সালে খুলনার ডুমুরিয়ায় গণহত্যায় নিহতদের স্মরণে 2 দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চুকনগর বদ্ধভূমিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে অংশ নিয়েছেন বিশিষ্ট চারুশিল্পী আব্দুল মান্নান সহ 20 জন শিল্পী। রংতুলির আঁচড়ে নিজ নিজ ক্যানভাসে সেদিনের বর্বরতার চিহ্ন ফুটিয়ে তুললেন তারা। 2 দিনব্যাপী এই অনুষ্ঠানে ছবি আঁকা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ হবে। 1971 সালের 20 মে ডুমুরিয়া উপজেলার চুকনগরে 10 থেকে 12 হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে পাকিস্তানি সেনারা। 1971 সালের স্বাধীন বাংলাদেশের রেলপথ ছিল 3000 কিলোমিটারেরও বেশি। সে সময় দেশের জনসংখ্যা ছিল মাত্র 7.5 কোটি, যা এখন 16 কোটি ছাড়িয়েছে। অথচ জনসংখ্যার বিবেচনায় বাড়েনি রেলপথ, সময়ের সঙ্গে বাড়েনি রেলের গতিও। এজন্য বিশেষজ্ঞরা দুষছেন অর্থ আর পরিকল্পনার অভাবকে। যদিও রেলপথ বাড়াতে সরকার ইতিমধ্যেই প্রায় অর্ধশতাধিক প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। রেল নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন বাবুল হোসেন। জাপান সহ উন্নত বিশ্বে রেলে চড়ে যাত্রীরা যখন ঘন্টায় 400 থেকে 500 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন, তখন দেশের এই ট্রেনটি ঘন্টায় কতটুকু যেতে পারে তা এ চিত্রই বলে দিচ্ছে। সরকারি তথ্য মতে দেশে রেলের গতি ঘন্টায় সর্বোচ্চ 95 কিলোমিটার বলা হলেও একাধিক রেল লাইন ঘুরে দেখা গেছে তা শুধু কাগজে কলমে। যাত্রীদের দাবি, স্বাধীনতার পর দেশের সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি করলেও রেলের গতি রয়ে গেছে সেই ব্রিটিশ আমলেই। বাড়েনি রেল পথও। স্বাধীনের পরে নতুন দিন আর রেল করছিল, ওইগুলিও বন্ধ হয়ে গেছে। ফরিদপুর থেকে বরিশাল আগে যেত, সেটা বন্ধ হয়ে গেছে। সবগুলো থানাতে না হইলেও সবগুলো ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট রেলপথ থাকা প্রয়োজন। তাহলে আমরা খুব সহজে এটার মাধ্যমে যাতায়াত করতে পারি, আমরা সময় বাঁচাতে পারি। সেই সাথে আমাদের অর্থনৈতিক জিনিসটাও জড়িত। গতিতে মনে করেন চলছে, ওই আগের গাড়ি চলছে, গাড়ি যাত্রা বাড়ি। সিলেট থেকে আসলাম 240 কিলোমিটার রাস্তা, আমার 8 ঘন্টা সময় লাগলো। তার মানে প্রতি ঘন্টায় আমি 30 কিলোমিটার গতিতে আসছি। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে বর্তমানে দেশে মোট রেলপথের পরিমাণ 2877 কিলোমিটার। তবে দেশব্যাপী রেলপথ বাড়াতে 20 বছর মেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। বিশ্লেষকদের মতে রেলপথ ও এর গতি বাড়াতে প্রয়োজনে এ খাতকে বেসরকারীকরণ করা উচিত। রেল মন্ত্রণালয়কে আরো এফিশিয়েন্ট হতে হবে। প্রত্যেকটা প্রজেক্ট নিতে গেলে সেই প্রজেক্টের বুঝতে হবে যে প্রজেক্টটা কতদিনে আমি এটাকে তুলে নিয়ে আসতে পারি। 47টি প্রকল্প নিয়েছি, এর মাঝে 35টি চলমান, বাকিগুলি শেষ হয়ে গিয়েছে। এই জিনিসগুলোকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া, আমরা বলি অপারেশনটা আসলেও ছেড়ে দেওয়া দরকার। পদ্মা ব্রিজ যখন শেষ হবে, আমাদের লক্ষ্য যাতে ব্রিজে যখন গাড়ি ঘোড়া চলবে তখনও যাতে একসাথে আমরা ট্রেন চালাতে পারি। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সাথে G2G ভিত্তিতে আমরা অনেক দূরে গিয়ে গিয়েছি। গতি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেদিকেও আমরা খুব দুর্বল। সমগ্র বাংলাদেশের রেললাইন যখন ডাবল লাইন, ডুয়েল গেজ হয়ে যাবে, তখন গতিও আমাদের আরো বেশি করে হবে ইনশাল্লাহ। স্বাধীনতা অর্জনের 45 বছরে দেশের রেলপথ 1 ইঞ্চিও বাড়েনি, বরং কমেছে। সেখানে সড়কপথ 600 কিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে 60,000 কিলোমিটারে। অথচ উন্নত বিশ্বে এখন যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো রেলপথ। তাই দেশের সামগ্রিক টেকসই উন্নয়নে এখনই নতুন নতুন রেলপথ তৈরির কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে সিরাজগঞ্জের খামারিরা। সমস্যা সমাধানের আশ্বাস মিল্ক ভিটা কর্তৃপক্ষের। টি-20 বিশ্ব আসরের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল বাংলাদেশ মুখোমুখি হবে সেমিফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ডের। ভারতের কাছে হারের জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে মাশরাফি বললেন, কালকের ম্যাচটা জিততে চান প্রতিদান দিতেই। অন্যদিকে এ ম্যাচে কেউ ফেভারিট নয়, জিততে পারে যে কেউ, এমনটাই মনে করেন কিউইরা।
কলকাতায় ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় হুমায়ুন কবির রোজার রিপোর্ট। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য যে দল, লড়াইটা তাদের সাথে। 3 ম্যাচের 3টিতেই জিতে সবার আগে সেমিফাইনালে নিউজিল্যান্ড, সমান 3টি ম্যাচে হেরে বিদায় বাংলাদেশের। তাই তো তেমন কোনো হইচই নেই এই ম্যাচকে ঘিরে, কিন্তু গেল ম্যাচের দগদগে ক্ষত এখনো রক্তক্ষরণ ঘটাচ্ছে পুরো বাংলাদেশ দলের হৃদয়ে। হাজার মাইল দূরে থাকলেও সমর্থকদের কান্না যেন শুনতে পেয়েছেন মাশরাফিরা, কিন্তু যারা মাঠের যোদ্ধা তাদেরও তো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। The way we lost other match, I think you just can't describe. There was actually no word for any player. So I think just even if you tell sorry, it's not good enough. অবশ্যই আমরা ভুল করেছি, এটা অস্বীকার করার সুযোগ নেই, এবং এই ভুল থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তো অবশ্যই আমি বলবো যে এই ম্যাচটা এক্সিকিউট করতে। টাইগারদের সাবেক গুরু শেন জার্গেনসন এবার প্রতিপক্ষ শিবিরে পেস বোলিং কোচ। সাকিব, তামিম, মুশফিকদের ব্যাটিং দর্শন তার ভালোই জানা। শেষ ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশের কাছে ওয়ানডেতে 2 বার হোয়াইট ওয়াশ হওয়ার তিক্ত অভিজ্ঞতা আছে কিউইদের, তাই কিনা সতর্ক ব্ল্যাক ক্যাপসরা। ভারতের বিপক্ষে ওই ম্যাচের পর ওদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এমনিতেই উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ আমাদের বিপক্ষে দুর্দান্ত খেলে। কঠিন ম্যাচ হবে, যে কেউই জিততে পারে এই ম্যাচে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 7 ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে টাইগারদের। সেই স্মৃতি এখন পেরোনা, কিন্তু টি-20 ফরম্যাটে জয় নেই বাংলাদেশের। এবার সেই বৃত্ত ভাঙতে একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগাররা। নিউজিল্যান্ড তারা টিম হিসাবে এই টুর্নামেন্টে খুব ভালো অবস্থায় আছে মানসিকতার দিকে দেখালে। আর আমি যেটা মনে করি যে এই মুহূর্তে আমাদের হারানোর কিছু নেই, শুধু আমরা যদি এতটুকু চিন্তা করে নামতে পারি তো আমাদের মনে হয় আমরাও ভালো খেলতে পারবো। টি-20 ক্যারিয়ারে 49তম এই ম্যাচটি শেষ কিনা এমন প্রশ্নের উত্তর ভবিষ্যতের জন্য তুলে রাখলেন মাশরাফি। এর আগে 26 বছর পর প্রথম দর্শন হয়েছিল, এবার দ্বিতীয় দফা 10 দিনের ব্যবধানে বাংলাদেশ দর্শন নিতে যাচ্ছে ইডেন গার্ডেন্সে। এই 10 দিনে বদলে গেছে মাশরাফিরা। র্যাঙ্কিংয়ে শীর্ষ থাকা ভারতকে কাঁপিয়ে দিয়ে নিউজিল্যান্ডকে সতর্কবাণী দিল সাবধান। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ভারত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন বেতন গ্রেডকে স্বাগত জানিয়েছেন শিক্ষক নেতারা। এতে নতুন বেতন কাঠামোর দাবিতে চলমান আন্দোলনের অবসান ঘটবে বলে মনে করছেন তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলেও মনে করেন তারা। শিক্ষাবিদরা এ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখলেও শিক্ষার মানোন্নয়নে সরকার এবং শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা, বৈষম্য দূরীকরণ সহ 4 দফা দাবিতে গত বছরের ডিসেম্বর মাসে আন্দোলনের নামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। দাবি আদায়ের জন্য 37টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জানুয়ারিতে টানা কর্মবিরতিও পালন করে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে সমিতির নেতাদের বৈঠকের পর শিক্ষকরা মাঠের আন্দোলন থেকে সরে আসলেও বৈষম্য নিরসনে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যান। সবশেষ বৃহস্পতিবার বেতন বৈষম্য দূরীকরণ মন্ত্রিসভা কমিটির সঙ্গে শিক্ষকদের বৈঠকে অর্থমন্ত্রী নতুন গ্রেডের ঘোষণা দেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষক নেতারা বলছেন, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরো বাড়বে। এর মধ্যে দিয়ে শিক্ষকদের দাবি দেওয়াগুলোর একটা বড় ধরনের সমাধান হয়েছে। এই শিক্ষা আন্দোলন, শিক্ষাঙ্গনের ফ্যাসিলিটিস বাড়ানো এবং শিক্ষকদের মর্যাদা, শিক্ষকদের বেতন ভাতা, ছাত্রদের সুযোগ সুবিধা, এইসব একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্রের অর্থনৈতিক যে সমৃদ্ধি, তার সাথে সাথে কিন্তু এই সবগুলোর ধীরে গতিতে সমাধান হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সরকারের এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখলেও এটাকে রাজনৈতিক কৌশল বলে মনে করেন এই শিক্ষাবিদ। অনেক আন্দোলন সংগ্রাম করবার পরে সরকার একটি সিদ্ধান্ত এসেছে, যাকে আমি বলবো যে বিলম্বিত বোধোদয়। এটা এক ধরনের রাজনৈতিক অবস্থান আমি মনে করি আর কি, ট্রেড ইউনিয়নিজম। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে ট্রেড ইউনিয়নিজম কার্যকর হওয়া উচিত নয়। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আরো আগ্রহী হবেন বলে অভিমত তার। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। নেতিবাচক রাজনীতির কারণেই তৃণমূলে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে মানিকগঞ্জ শহরের রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনের পর তিনি একথা বলেন। বাংলাদেশে নির্দলীয় নির্বাচনেও ক্যাজুয়ালিটি অসংখ্য। আপনি দেখুন, এখানে 50, 60, 70 জন নিহত হয়। এটা দলীয় ভিত্তিতে দিস ইজ আওয়ার ফার্স্ট এক্সপেরিয়েন্স। আমার বিশ্বাস যে এটা পর্যায়ক্রমে ভালো হবে। প্রধান প্রতিদ্বন্দ্বী তো আসলে বিএনপি, এটা সত্য, কিন্তু আমরা এখন
দেখতে পাচ্ছি নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি তৃণমূলে তাদের জনপ্রিয়তা অনেক হারিয়ে ফেলেছে। চট্টগ্রামের নারী চিকিৎসককে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামশেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে নগরীর বন গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সিএনজি অটোরিকশা করে গতকাল সন্ধ্যা 7টার দিকে ওই নারী চিকিৎসক নগরের 2 নং গেট থেকে বায়েজিতে যাচ্ছিলেন। পথে যানজটের কথা বলে চালক জামশেদ তাকে অন্য রাস্তা দিয়ে মুরাদনগর বন গবেষণা ইনস্টিটিউট এলাকায় নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ধাওয়া দিয়ে জামশেদকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় রাতেই পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নির্জন জায়গা, ওখানে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে টানা হিচড়া করে ওনাকে এই ধর্ষণের চেষ্টা করে। পরে উনি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন আসে, আমাদের পুলিশও ঘটনাস্থলে সাথে সাথে যায়। পরে সিএনজি ড্রাইভারকে আটক করে। এই বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ছাত্রলীগ। বিকেলে আলাদাভাবে এই কর্মসূচি পালিত হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে সর্বস্তরের সংস্কৃতি কর্মীরা অংশ নেন। এ সময় অপরাধীদের দ্রুত খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। এর আগে একই জায়গায় মানববন্ধন করে সিলেট মহানগর ছাত্রলীগ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ বক্তব্য রাখেন। বাংলা সময় আরো থাকছে। দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের গ্রামগঞ্জে সরব প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতি বছরের মতো এবারও সবুজ ভুট্টা গাছে ঢাকা পড়েছে গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল। দূর থেকে বালুচর জুড়ে সবুজের ঢেউ দেখে চোখ জুড়ালেও কাছে গেলে আঁচ করা যায় ভুট্টার আবাদ নিয়ে কৃষকের চাপা কষ্ট। নানা ওষুধ প্রয়োগ করেও ভুট্টার ক্ষেতে অজ্ঞাত রোগের আক্রমণ ঠেকাতে পারছেন না তারা। কৃষকদের অভিযোগ, এ দুঃসময়ে কৃষি কর্মকর্তাদেরও পাশে পাচ্ছেন না তারা। ওবায়দুল ইসলামের ছবিতে বিস্তারিত হেদায়েতুল ইসলামের রিপোর্টে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর চরে কৃষকেরা অন্য বছরের মতো এবারও ভুট্টার চারা রোপণ করেন। পরিমাণ মতো সার পানি দেয়ায় কোনো কোনো ক্ষেতে বেশ হৃষ্টপুষ্ট ভুট্টার মোচাও বের হয়েছে। তবে 2-1 বিঘা জমি পরপর চোখ ফেললে দেখা যায় উল্টো চিত্র। এই জমিগুলোতে পরিপূর্ণতা পাচ্ছে না ভুট্টা। এতে একদিকে যেমন ভুট্টার ফলন নিয়ে শঙ্কিত, অন্যদিকে দাম নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত। অনেক টাকা খরচা করলাম, এই টাকাগুলো নোনার কারণে আবাদটা হচ্ছে না। এই টাকাগুলো তো আমরা তোলার মতন পুজো পাচ্ছি না। যে 20 কেজি সার দেওয়ার প্রয়োজন সেটা হতে এক বস্তা সার মারতে হচ্ছে যাতে ফলনটা ভালো হয়। 700 বা 750 যদি বাজার দেয় তাহলে কিছুটা আর কি হলে বাঁচবে। তাদের এই বিপর্যয়ের সময় কৃষি কর্মকর্তাদেরও পাশে পাচ্ছেন না বলে অভিযোগ ভুট্টা চাষিদের। আইলো হয় বুঝছা, তাহলে কোনটা লাগলো না লাগলো হইলে হয়, সেটা তো আসেও না, কোয়াইও না, দেখো না। এরা যদি চরে যাওয়া আসা করতো তাহলে মনে করেন যে ভুট্টার আবাদ আর উন্নত হইতো। আর কৃষি কর্মকর্তাদের মাঠে না যাওয়ার জন্য ভৌগোলিক অবস্থানের দোহাই দিলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। বর্ষার সময় তারা মুভমেন্টে একটু সমস্যা হয়, আর শুষ্ক মৌসুমে তারা মাঠে যাইতে পারেন, তবে সেই ক্ষেত্রে তাদেরকে অনেক পরিশ্রম করে ব্লকে যাইতে হয়। এই কথাটা সত্যি। সেই জন্য কৃষক হয়তো তাৎক্ষণিকভাবে কোনো এসইওকে পান না। জেলায় এবার 11,000 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 88,000 মেট্রিক টন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা। দেশের দুধের চাহিদার একটি বড় অংশ এই অঞ্চল থেকে সংগ্রহ করা হয়, আর এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন লক্ষাধিক মানুষ। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়া এবং দুধের দাম কম হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি খামারিদের। এ দাবি মেনে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মিল্কভিটা কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন সিরাজগঞ্জ প্রতিনিধি রিঙ্কু কুন্ডু।
সিরাজগঞ্জের শাজারপুর উপজেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 15,000 গরুর খামার রয়েছে। এ অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস খামারে উৎপাদিত দুধ। খামারগুলো থেকে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়। খামারে পালন করা উন্নত জাতের একটি গাভী থেকে দিনে প্রায় 20 থেকে 30 লিটার দুধ পাওয়া যায়। মিল্ক ভিটা আড়ং প্রাণ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখান থেকে তরল দুধ সংগ্রহ করে পরে তা প্রক্রিয়াজাত করে। কিন্তু বর্তমানে গোখাদ্য সহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও দুধের দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। দুধের দাম 2 টাকা কম খামারিগেরে দিচ্ছে এবং তাতে খামারিরা খুব আর্থিক সংকটের মধ্যে আছে। খেরের দাম বেশি, খলির দাম বেশি, সবটার দাম বেশি, রাহালের দাম বেশি, এতে আমার গরু বেলা অসম্ভব। একটা রাখি তার মাসে 10,000 টাকা বেতন দেওয়া, খাওয়া খরচা দিয়ে তার পিছনে 15,000 টাকা পড়ে যায়। আমার তার পরিস্থিতি খুব তাড়াতাড়ি দুধের দামটা বৃদ্ধি করার দরকার, বৃদ্ধি করলেই খামারি বাঁচবে। দুধের দাম কম দেওয়ার কথা স্বীকার করে অল্প দিনের মধ্যেই সব সমস্যার সমাধান হবে বলে জানালেন মিল্ক ভিটার এই পরিচালক। কমায় যে দিছি এটা আমরা এই ধরেন যে 15-20 দিন বা 1 মাসের ভিতরে আমাদের এটা আবার যে আগের রেটে সেটা চলে আসবে। সিরাজগঞ্জের শাজারপুরে খামারগুলোতে গরু রয়েছে প্রায় 4 লাখ। প্রতিদিন মিল্ক ভিটার দুধের চাহিদা 2 লাখ লিটার। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর সদরের 15টি ইউনিয়নের গ্রামগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আওয়ামী লীগ প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও হুমকি সহ নানা অনিয়মের অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 31 মার্চ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার 15টি ইউনিয়নে প্রার্থীরা 3 রাত চষে বেড়াচ্ছেন ইউনিয়নের পাড়া মহল্লা সহ অলিগলি, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন শিশু কিশোর সহ সব বয়সের মানুষ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ প্রার্থীরা, তবে ভোট কারচুপি, হুমকি সহ নানা অভিযোগ রয়েছে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। এই পাঁচখোলা ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে আমি এই এলাকার শান্তি প্রতিষ্ঠিত করব। প্রত্যেকটা সেন্টারে যেন ভোট গণনা করে ওই সেন্টারের ভোট সেন্টারে বুঝা গুণা দিয়ে যায়, এইটাই আমি সরকারের কাছে দাবি। আমার নামে, আমার পরিবারের নামে মিথ্যা মামলা, হামলা, ভয়, ভীতি, অ্যারেস্ট করবে পুলিশ দিয়া, এইসব কন্টিনিউ আমাকে দিয়ে আসতেছে। তবে ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। আমি সৎ ব্যক্তিকেই দেখতে চাই, যে যুবকদের নিয়ে কাজ করবে, সুখে দুঃখে যারে পাই এবং রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করে এবং বাল্যবিবাহর দিকে লক্ষ্য রাখে, এরকম একজন সুন্দর চেয়ারম্যান চাই। অবশ্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন পর্যন্ত আমার কাছে লিখিত আকারে বা মৌখিক কোনো অভিযোগ দায়ের করেনি। যদি এই ধরনের অভিযোগ পাওয়া যায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের 2 জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় বাকি 13টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 32 জন, আর মেম্বার পদে অংশ নিচ্ছেন 495 জন প্রার্থী। সময় সংবাদ, মাদারীপুর। একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পদ নেই। এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কাহারোল উপজেলার রসুলপুর গ্রামে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ও গ্রামবাসীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে সুজন। এ সময় নির্বাচন পরবর্তী পরিকল্পনা, সমস্যা, সম্ভাবনা ও প্রতিশ্রুতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা। পিরোজপুরে পারিবারিক কলহের জের ধরে শাহজাহান নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর কদমতলা এলাকায় এই ঘটনা হয়। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শাহজাহানের সঙ্গে তার স্ত্রী মাকসুদার প্রায় 2 বছর ধরে পারিবারিক কলহ চলছিল। সবশেষ গত মঙ্গলবার শাহজাহানকে খবর দিয়ে তার শ্বশুরবাড়ি নিয়ে যায় স্ত্রী মাকসুদা। এরপর আজ সকালে শ্বশুরবাড়িতে একটি আম গাছের সঙ্গে শাহজাহানের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
মেরে তাকে সাজানো হয়েছে অস্বাভাবিক মৃত্যু, বিষয়টা এরকম মনে হচ্ছে। বারবার তাকে হুমকি দুমকি দেওয়া হয়েছে, তুই আয় আমাকে বাড়ি আয়, তোরে একেবারে জানে শেষ করে দিব। বারবার এই জন্য বলছে, বারবার আমরা ওরে আইতে দিনে এই 2 দিন আগে জোর করে নিয়ে আইছে। আজকে আমরা এই খবর শুনি সকালে। বিষয়টা এখন আমরা তদন্ত করে প্রকৃতভাবে বলতে পারবো। আর পুরো আমরা যখন ময়নাতদন্ত করতে মৃতদেহ পাঠাবো, মৃতদন্ত এই ময়নাতদন্ত শেষে আমরা যদি পিএম রিপোর্ট পাওয়ার পরে আসলে বলতে পারবো। চুয়াডাঙ্গায় অস্ত্রসহ দুলু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে আবারও অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুলু গত ডিসেম্বরে দায়ের করা দামুড়হুদা উপজেলার একটি গণধর্ষণ মামলার আসামি এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় মোবাইল ফোনে চাঁদাবাজি করে আসছিল। হবিগঞ্জে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলের করাঙ্গি ব্রিজ এলাকায় হবিগঞ্জ শহরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হবিগঞ্জগামী বাসটির চালক মারা যান। এই ঘটনায় আহত হন অন্তত আরও 11 জন। পরে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকেও মৃত ঘোষণা করেন। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে প্রতি শুক্রবার বাংলা সময়ে দর্শক পর্যবেক্ষণ পর্ব সম্প্রচারিত হচ্ছে। এতে সময় সংবাদ নিয়ে তাদের মতামত জানাবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই অংশ হিসেবে আজ ময়মনসিংহ ব্যুরো স্টুডিওতে এসেছিলেন 2 জন অতিথি। বিরতির পর আমরা দেখব সেই পর্বটি। ব্রাহ্মণবাড়িয়া 12তম শিশু মেধাবৃত্তি প্রদান ও শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চিনাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে গত বছরের শিশু মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত 70 জনকে নগদ টাকা সহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আমু উবায়দুল মুক্তাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় শেষ হয়েছে 3 দিনব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণ উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাইজির ভক্ত ও অনুসারীরা আখড়া বাড়ি ছাড়তে শুরু করেছেন। লালন ভক্তদের নিরাপদে ফিরে যেতে বাস স্ট্যান্ড ও রেল স্টেশনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। কুষ্টিয়া থেকে SM রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণ উৎসব। 3 দিন ব্যাপী উৎসবের শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের পদচারণায় মুখর ছিল কুষ্টিয়ার ছেউরিয়ার সাইজির আখড়াবাড়ি। লালনের ধামে গুরুর বাণী ধারণ করে ফিরে যাচ্ছেন ভক্তরা। সাইজির ভালোবাসার টানে এখানে আসি, যখন যাই সেখন তো কষ্ট হবেই। লালন শাহ যে শিক্ষা দিল সেই শিক্ষা আমি অনুসন্ধান করি, বাবা পারি না কোনো অনুসন্ধান করি। এখানে গুরু শিষ্যের মাখামাখি শুধু। সাইজির বাণীগুলেন অন্তরে ধারণ করে আমি সাইজির কাছ থেকে যেন বিদায় নিতে পারি। এদিকে লালন ভক্তদের নিরাপদে ফিরে যেতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। দেশের বিভিন্ন জায়গা থেকে যে লালন ভক্তরা, লালন অনুসারী যে এসেছেন, তারা যেন নির্বিঘ্নে যেন তাদের বাড়িতে যেন তারা সুন্দরভাবে যেন যেতে পারেন, সেই জন্য আমরা স্পেশাল নিরাপত্তার ব্যবস্থা করেছি। গত 22 মার্চ সন্ধ্যায় চালজল গ্রহণের পর অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকার পাশাপাশি আবহাওয়া অনুকূল থাকায় অফ সিজনেও পর্যটকদের পদভারে মুখরিত বান্দরবান পার্বত্য জেলা। প্রতিটি টুরিস্ট পয়েন্টে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে নীলগিরির উপর দাঁড়িয়ে মেঘ ধরার হাতছানি উপেক্ষা করতে পারছেন না ভ্রমণকারীরা। বান্দরবান ঘুরে এসে সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বাংলাদেশে মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালকে পর্যটন মৌসুম হিসেবে ধরা হয়। এরপর থেকে প্রখর রোদের পাশাপাশি হঠাৎ করে বৃষ্টির মৌসুম শুরু হয়, পর্যটকরা তেমন পাহাড়মুখী হন না। কিন্তু এবার মার্চ মাসের মাঝামাঝি তো পর্যটকরা ছুটছেন বান্দরবনের পথে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়ার লোভ সামলাতে পারছেন না তারা। তার সাথে আঁকাবাঁকা পাহাড়ি পথ তো রয়েছেই। অনেক সুন্দর মনোরম পরিবেশ, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনে হয় আর কোথাও দেখতে পাওয়া যাবে না। প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশে ভরপুর, এটা বান্দরবন না আসলে আসলে বোঝা যায় না। আমরা যেভাবে সুন্দর রাস্তাগুলো দিয়ে মেঘ ধরতে ধরতে আসলাম, সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি। শিশুদের কাছে বান্দরবান এবং নীলগিরি মানে অন্যরকম অনুভূতি। এদিক সেদিক ঘুরে বেড়ানো, সে সাথে ছবি তোলা তো রয়েছেই। পেছনে মেঘ রেখে সেলফি তোলার ক্ষেত্রে বড়রাও পিছিয়ে নেই। আমার অনেক ভালো লেগেছে, কারণ আসার সময়ে অনেক জায়গায় নেমেছি, আমরা পাহাড় দেখেছি। আমার খুব ভালো লেগেছে, আমি খুব মজা পেয়েছি। আমি ছোটবেলায় এসেছিলাম কিন্তু ভুলে গিয়েছি, এখন খুব ভালো লাগছে। নীলগিরির পাশাপাশি শৈলপ্রপাত, মেঘলা, নীলাচল এবং চিম্বুকও রয়েছে পর্যটকদের সমান আকর্ষণ। চলতি মাসের পুরোটাই জুড়ে পর্যটকদের এই ভিড় থাকবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। অপার সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবন পার্বত্য জেলা, তার মধ্যে অন্যতম হলো এই নীলগিরি। সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত 4500 ফিট এবং সমতল ভূমি থেকে 2500 ফিট উপরে অবস্থান এই নীলগিরির, যে কারণে এই অফ সিজনও এই সমুদ্র পৃষ্ঠের উচ্চভূমি দেখার জন্য ভিড় করছে হাজারো পর্যটক। বান্দরবনের নীলগিরি থেকে কমল দে, সময় সংবাদ। দর্শক, বিরতিতে যাওয়ার আগেই আমরা যেমনটা জানিয়েছিলাম, সময় সংবাদের 5 বছর পূর্তি উপলক্ষে দর্শক পর্যবেক্ষণ পর্বে ময়মনসিংহ ব্যুরো স্টুডিওতে এসেছেন শিক্ষাবিদ ও গবেষক স্বপন ধর এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী AKM কামরুজ্জামান। সময় সংবাদের বিভিন্ন দিক নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের রিপোর্টার হারুন রশিদ। আমরা এখন দেখে নেব দর্শক পর্যবেক্ষণ পর্বটি। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় টেলিভিশন। এ উপলক্ষে দর্শকদের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা জানতে সময় টেলিভিশন ঘুরে বেরিয়েছে সারা দেশ। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষেরাও তাদের মতামত তুলে ধরেছেন সময় টেলিভিশনের কাছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ স্টুডিওতে দর্শক পর্যবেক্ষণ অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক স্বপন ধর এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী AKM কামরুজ্জামান। আলোচনায় যাওয়ার আগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ সময় সংবাদ সম্পর্কে কি মতামত তুলে ধরেছিলেন তা একটু দেখে নেব। আমাদের জেলার যে সংকটগুলো আছে সেইগুলো সমাধানের ক্ষেত্রে, সেগুলো তুলে ধরার ক্ষেত্রে যেন সময় টুবি আরেকটু বেশি সচেতন হয়, আমাদেরকে যেন আরেকটু বেশি প্রায়োরিটি দেয়। সময় সংবাদকে আমি বিনীতভাবে অনুরোধ করব যাতে বিরতি কম দেওয়ার জন্য। ময়মনসিংহ নবগঠিত বিভাগের আমাদের যে সম্ভাবনাগুলো আছে সেগুলো যেন তুলে ধরা হয়। সমসাময়িক বিষয়গুলোকে আরো বেশি প্রাধান্য দিয়ে আরো বেশি করে প্রচার করা উচিত। আমাদের ময়মনসিংহের প্রধান যে সমস্যাটা, যানজট সমস্যা, ব্রিজের মোড়ে, এই সমস্যাটা নিয়ে আমরা আশা করি আপনাদের কাছ থেকে সামনে আরো বেশি উদ্যোগ পাবো। আপনারা যে টকশোগুলি করেন, আমাদের জেলা পর্যায়ে বিশিষ্টদের যদি টকশো করেন তাহলে আমরা উপকৃত হব। সময় টিভি যদি কোনো অ্যাপস যদি তৈরি করে তাহলে পরে আমাদের জন্য সুবিধা। বর্তমানে যে দেশের যে উন্নয়ন হচ্ছে, এটা কিন্তু এর পিছনে নারী সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ভূমিকাটা যদি সময় টিভি আরো গুরুত্ব সহকারী তুলে ধরে সমাজের কাছে, তাহলে নারী সমাজ উপকৃত হবে। জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক যে খেলাধুলাগুলো হয়, সেই খেলাধুলা খবরগুলো যেন বেশি বেশি প্রচার হয় এবং এই খেলাধুলাগুলো দেখালে ছেলে মেয়ে খেলোয়াড় সবাই উৎসাহিত হবে। যদি একটা বিশেষ সময়ে, নির্দিষ্ট একটা সময়ে প্রতিদিন কৃষকদের সংবাদগুলো পরিবেশন হয়, কৃষকরা উপকৃত। আমি সময় টিভির কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো যে শিশু সুলভ অনুষ্ঠানগুলো যাতে আরো সুন্দরভাবে, আরো বেশিভাবে যাতে দেখানো হয়। আমাদের হারানো দিনের সংস্কৃতিগুলি যদি তুলে ধরা হয়, যেমন জারি সারি, ভাটিয়ালি, কবি গান, বাউল গান, এগুলি যদি তুলে আনা হয় তাহলে আমার মনে হয় আরো ভালো হবে। আমরা দেখছিলাম বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দর্শকরা সময় সংবাদ সম্পর্কে যে মতামতগুলো জানিয়েছিলেন। তো প্রকৌশলী জনাব AKM কামরুজ্জামান, আমরা আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি জানেন যে দেশের নবগঠিত বিভাগ ময়মনসিংহ, এই ময়মনসিংহ শহরে অনেক সমস্যা রয়েছে। তো আসলে এই শহরটিকে একটি সুন্দর বিভাগীয় শহর গড়ে তুলতে আসলে কি করা যায় এবং এ সম্পর্কে মিডিয়ার কি ভূমিকা রয়েছে? ধন্যবাদ আপনাকে। তো ময়মনসিংহ একটি বিভাগ, নবগঠিত বিভাগ হয়েছে, এটি ময়মনসিংহবাসীর একটা দীর্ঘ প্রত্যাশা ছিল।
তো এখন এই প্রত্যাশাকে বাস্তবায়ন করতে হলে একটা সমন্বিত পরিকল্পনা দরকার সর্বপ্রথমে। এক্ষেত্রে ময়মনসিংহবাসী ভাগ্যবান, কেননা ময়মনসিংহ বিভাগ ঘোষণার আগেই ময়মনসিংহ স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্ল্যান MSDP নামে একটি পরিকল্পনা নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রণয়ন করা হয়েছে। এইটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা আসবো আবারও আপনার কাছে, তার আগে একটু আমরা যেতে চাই শিক্ষাবিদ অধ্যাপক স্বপন ধরের কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে ময়মনসিংহ তো আসলে একটি শিক্ষানগরী বিভাগ হয়েছে এবং এখানে শিক্ষার্থীদের অনেক সমস্যা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে এবং শিক্ষা বোর্ডের একটি দাবি রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? ময়মনসিংহের একটি শিক্ষার একটি ভালো একটি অবস্থানে আমরা রয়েছে, এটি ইতিবাচক দিক বলবো। এখন প্রশ্ন হচ্ছে এই শিক্ষা আমরা বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য আমাদের আরও শিক্ষা প্রতিষ্ঠান দরকার, বিশেষ করে দরকার আনন্দমোহন কলেজটি, এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে অচিরেই একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা। শিক্ষার পাশাপাশি আমরা যাকে ময়মনসিংহকে সংস্কৃতির নগরও বলে থাকি, এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে সেই সুফলগুলো আমাদের দিন দিন দিয়ে যাচ্ছে এবং আমাদের সেই সম্ভাবনাগুলো যদি আপনার সময় টেলিভিশন যদি সমস্যাগুলোকে চিহ্নিত করে সম্ভাবনাগুলোকেও আপনারা যদি একটু হাইলাইটস করেন, তাহলে আমরা মনে করি যে ময়মনসিংহের যে গ্যাপগুলো রয়েছে সেগুলো আমাদের পূরণ করা সম্ভব। আমরা আরেকটু যেতে চাই জনাব কামরুজ্জামান আপনার কাছে। আসলে আপনারা শহর গড়ার ক্ষেত্রে কাজ করে থাকেন, অবকাঠামো নির্মাণ করে থাকেন। তো সম্প্রতি একটি বিষয় আলোচনায় আসছে, সে ময়মনসিংহ বিভাগ হওয়ার পরে বিশেষ করে ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর নদীর ওপারে চরাঞ্চলে হওয়ার একটা পরিকল্পনা আছে সরকারের, এবং সরকার চিন্তা করছে এই ব্রহ্মপুত্র নদকে কাজে লাগিয়ে তার দুপারেই আসলে এই শহর বর্ধিত করার জন্য। তো এই বিষয়টি যদি করা হয় তাহলে এটা কতটুকু কাজে আসবে বা এটা কতটুকু উপকার হবে এই অঞ্চলের মানুষের? নদীর এই পারে এমনিতেই খুব ঘিঞ্জি অবস্থা, এখানে আসলে এত বড় সেট আপ করা সম্ভব না। তো নদীর ওই পারে করাটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করি। অধ্যাপক স্বপন ধর, আপনি তো দীর্ঘদিন যাবত এই ব্রহ্মপুত্র নদ নিয়ে গবেষণা করছেন। তো এই সরকারের এই সিদ্ধান্ত আসলে কতটুকু উপকারে আসবে এই অঞ্চলের মানুষের, আপনি কি মনে করেন? আমাদের একটি কথা মনে রাখতে হবে সরকারকে, যে অবশ্যই এটি যেন আমাদের সেই বুড়িগঙ্গা নদের মতো একটি আবর্জনার স্তূপ না হয়। কারণ নগরায়নের একটি কুফল হচ্ছে যে নগরায়ন হলে যেন তেন যত্রতত্রভাবে কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে, কলকারখানা গড়ে ওঠে। সেই সব কলকারখানার বর্জ্যর একমাত্র রাস্তা তারা করে দেয় ওই বৃহত্তম যে নদীটা, সেই নদীর বুকেই। আমাদের কোনো অবস্থাতেই যেন এই ব্রহ্মপুত্রের বুকে এই ধরনের ঘটনাটি ঘটে না। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনারা জানেন যে সময় টেলিভিশন 5 বছর পূর্ণ করতে যাচ্ছে আগামী 17 এপ্রিল। সময় সংবাদ আসলে আপনাদের চাহিদা এবং প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা এ সম্পর্কে যদি একটু বলেন। সময় টেলিভিশন বিভিন্ন বিষয় নিয়ে, যেমন ড্রেনেজ ব্যবস্থা, সোয়ারেজ, রাস্তাঘাট, যানজট সবকিছু নিয়ে আসলে অনুষ্ঠান প্রচার করেছে। তো আরো যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে এগুলা বিভিন্ন সময়ে প্রচার করা উচিত। জনগণকে সচেতন করতে হবে। সর্বপ্রথমে জনগণ সচেতন হলেই আমাদের নগর আধুনিক করা আমাদের পক্ষে সম্ভব হবে। অধ্যাপক স্বপন ধর, আপনার কাছে আর একটু যেতে চাই, সময় টেলিভিশন আর কি করতে পারে এই ময়মনসিংহের উন্নয়নের জন্য? আসলে প্রত্যাশার তো কোনো পরিসমাপ্তি বলে কোনো শব্দ নেই। আমি যেহেতু একটু শিক্ষা নিয়ে ভাবি, আর আপনারা যেহেতু এই শিক্ষা বিষয়টাকে বেশি ফলাও করেনও, ইতিমধ্যে আপনারা চেয়েছেন যে ময়মনসিংহ যে শিক্ষা বিভাগটা বা হোক, এটা আপনারা চেয়েছেন, এটা যত দ্রুত হয় এবং সুন্দর একটা জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়, সেই দিকে আপনাদের একটা বিষয় নজর দেওয়া উচিত। আরেকটি বিষয় বলবো যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে আমাদের ময়মনসিংহের একটা বিশাল ভূমিকা ছিল। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার, অথচ আমাদের কাছে এটি অত্যন্ত কষ্টদায়ক। সময় টেলিভিশন, আমি আশা করি যে এই মুক্তিযুদ্ধের এই অসমাপ্ত কাজগুলো অন্ততপক্ষে আপনারা একটু তুলে আনবেন। জনাব প্রকৌশলী কামরুজ্জামান এবং অধ্যাপক স্বপন ধর, আপনাদের দুজনকেই ধন্যবাদ ময়মনসিংহ স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল দর্শক পর্যবেক্ষণ অনুষ্ঠান। সঙ্গে থাকুন সময়ের। দর্শক, ময়মনসিংহ ব্যুরো থেকে আমরা দর্শক পর্যবেক্ষণ পর্বটি দেখছিলাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৪৫ বছর পরেও 25 মার্চের কাল রাত গুমরে কাঁদায় মা মাটির সন্তানদের। সে রাতের অন্ধকারে গণহত্যা চলে নির্বিচারে। শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতার পর দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বাড়লেও কমেছে রেলপথ।
পরিকল্পনার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। হাতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প, জানালেন মন্ত্রী। গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চলে ভুট্টা চাষ করে বিপাকী কৃষক। নানা ওষুধ প্রয়োগ করেও ঠেকানো যাচ্ছে না অজ্ঞাত রোগ, কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ। আবহাওয়া অনুকূলে থাকায় অফ সিজনেও পর্যটকদের পদভারে মুখরিত বান্দরবান। প্রতিটি টুরিস্ট পয়েন্টে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে আসর শেষ করার প্রত্যয় মাশরাফি, টাইগারদের হালকাভাবে নিচ্ছে না কিউইরা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SPACE লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।